নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি 9টার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, গতকাল আমি দুটি ভিডিও করেছিলাম। একটার শিরোনাম ছিল বুমেরাংয়ের পর বুমেরাং, আরেকটা ইডি সুপ্রিম কোর্টের আবেদনে ঠিক কী বলেছে তার একটা বঙ্গানুবাদ করে আপনাদের শুনিয়েছিলাম। তারপর আমার কমেন্ট বক্সে যত কমেন্ট এসছে তার একটা খুব উল্লেখযোগ্য অংশ হচ্ছে, কিচ্ছু হবে না দাদা, আপনি জেনে রাখুন, এটা সেটিং, সুপ্রিম কোর্টও আমাদের দেখা আছে, সব কিছুই আমাদের দেখা আছে, এটা আরেকটা নাটক, সেটিংয়ের গপ্প, সুতরাং আমরা বলে দিচ্ছি কিছু হওয়ার নয়। দেখুন, এটাকে বলে, ইংরেজিতে বলে এক ধরনের সিনিসিজম, অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসহীনতা, আস্থাহীনতা এই কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপর, আমাদের বিচার ব্যবস্থার উপর, কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার উপর। সুতরাং এই বিষয়টা একটা সামাজিক চেহারা নিয়েছে বলে আমার মনে হয়েছে। সেই কারণেই আমি এ সম্পর্কে আমার যেটা সুচিন্তিত দু চারটে কথা আপনাদের বলার চেষ্টা করব। এখন আমাদের মধ্যে এই সিনিসিজম এমন একটা বিশ্বাস থেকে জন্মায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শেখানো যাবে না বা তিনি এটা বোঝেনও না, বরং এটা এসছে একটা ভয়ঙ্কর উপলব্ধি থেকে। সেটা হলো যে সবাই দেখেছে এত বড় অন্যায় করেও তিনি পার পেয়ে যাবেন, মনে করছে তো লোকে। এই ধারণাটাই আজ সমাজের ভিতরে সব থেকে বেশি জাগ্রত এবং একদিক থেকে দেখতে গেলে সামাজিক ক্ষয়ের অভিব্যক্তি। এখন কেন মানুষ এটা মনে করে অন্যায়ের পরিণতি আর স্বাভাবিক নিয়মে হয় না। অপরাধ যত বড়ই হোক, যদি তা ক্ষমতার কেন্দ্রে থেকে করা যায় তাহলে তার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়ে যায়। এই বলয় কোনো এক ব্যক্তির শক্তি নয়, এটা হচ্ছে একটা সম্পূর্ণ ব্যবস্থা। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক আনুগত্য এবং রাজনৈতিক আবেগের ঢাল, সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করার কৌশল। এই ব্যবস্থার অস্তিত্বই মানুষকে নিশ্চিত করে দেয় যে শেষ পর্যন্ত দায় কখনোই মাথা অবধি পৌঁছবে না। এখন একসময় মানুষ বিশ্বাস করত বড় অন্যায় হলে কিছু একটা হবেই, হয়তো সরকার পড়বে না, কিন্তু মাথা অন্তত মুড়িয়ে দেবে, অন্তত জবাব দিতে বাধ্য হবে, কিংবা কোনো মূল্য তাকে চোকাতে হবেই। আজ সেই বিশ্বাস আর নেই। আজ মানুষ ধরে নিয়েছে যে কোনো বড় অন্যায়ের ক্ষেত্রেই যে সর্বোচ্চ পদাধিকারী তার গায়ে আঁচটি পর্যন্ত লাগবে না। তলার দিকে হয়তো কেউ গ্রেফতার হবে, কেউ চাকরি হারাবে, কেউ বলির পাঁঠা হবে, কিন্তু ক্ষমতার সর্বোচ্চ বিন্দুতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা অক্ষতই থাকবে। এই সিনিসিজমের ভিতরে এক ধরনের ঐতিহাসিক স্মৃতি অবশ্যই জড়িয়ে আছে। মানুষ আগেও দেখেছে বড় কেলেঙ্কারি, বড় ক্ষোভ, বড় আন্দোলন, দেখেছে উত্তেজনা, দেখেছে স্লোগান, দেখেছে এইবার শেষ জাতীয় এক খেলা, কিন্তু শেষ পর্যন্ত দেখেছে কোনো কিছুতেই কিছু হয়নি। এর ফলে আমরা প্রায় একটা স্বতঃসিদ্ধে এসে পৌঁছেছি যে পশ্চিমবঙ্গে ক্ষমতা মানে শুধু অপশাসন নয়, ক্ষমতা মানে দায় মুক্তির নিশ্চয়তাও। এই শিক্ষা কেউ বই থেকে নেয়নি, নিয়েছে বাস্তব থেকে।
এই বিশ্বাসের কেন্দ্রে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে ব্যক্তি হিসেবে নয়, বরং একটি শাসন সংস্কৃতির প্রতীক হিসেবে। মানুষ আজ মনে করে না যে তিনি অজান্তে ভুল করেছেন, মানুষ করেছেন বা মনে করে তিনি বিলক্ষণ জানেন ঠিক কত দূর যাওয়া যায়, কতটা ঝুঁকি নেওয়া যায়, আর তারপরেও কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। এই ধারণাটাই সবচেয়ে বিষাক্ত, কারণ এখানে শাসককে আর অক্ষম বা বিভ্রান্ত মনে করা হয় না, তাকে মনে করা হয় এমন একজন হিসেবে যিনি জানেন যে শেষ পর্যন্ত কিছুই হবে না। এই সিনিসিজম আদালত সম্পর্কেও তৈরি হয়েছে, এবং সেটাই সবচেয়ে উদ্বেগজনক দিক। মানুষ আদালতকে অবিশ্বাস করছে এমন নয়, মানুষ আইনের প্রক্রিয়াকে সময়ের সঙ্গে গুলিয়ে ফেলেছে। মানুষ ধরে নিয়েছে আইন যতই কঠোর কথা বলুক, প্রক্রিয়া এত দীর্ঘ হবে, এত জটিল হবে, এত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে যে রাজনৈতিক বাস্তবতা শেষ পর্যন্ত সব কিছুকে নিস্তেজ করে দেবে। ফলে আদালতের কড়া পর্যবেক্ষণও আজ আর আশার জন্ম দেয় না। মানুষের প্রতিক্রিয়া হয়, দেখি তো শেষ পর্যন্ত কি হয়। এই দেখি শব্দটার মধ্যেই লুকিয়ে আছে আপাদমস্তক সিনিসিজম। এই জায়গা থেকে মানুষের যে একটা সচেতন নৈতিক ক্রোধ, সেটা ধীরে ধীরে এক ধরনের নৈতিক অবসাদে রূপান্তরিত হয়ে যায়। একসময় মানুষ রেগে উঠত, প্রতিবাদ করত, আশা করত। আজ মানুষ যেন অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি বিদ্রুপাত্মক। তারা বলে এখানে আইন শুধু দুর্বলদের জন্য, এখানে বড়রা সব সময় পার পেয়ে যায়। এই কথাগুলো কিন্তু কোনো রাজনৈতিক স্লোগান নয়, এগুলো সামাজিক পর্যবেক্ষণ। এগুলো সেই সমাজের কথা যে সমাজ আর ন্যায় প্রত্যাশা করে না, কেবল ফলাফল অনুমান করে। এই সিনিসিজম মানে ভয় নয়, মানে নিষ্ক্রিয়তাও নয়, এটি এক ধরনের নিষ্ঠুর বাস্তববাদ। মানুষ আজ হিসেব করে দেখে ক্ষমতা কার হাতে, প্রশাসন কার সঙ্গে, সময় কাকে সাহায্য করছে। এই হিসেব থেকেই তারা সিদ্ধান্ত নেয় যে এত বড় অন্যায় করেও পার পাওয়া সম্ভব। এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত মানুষ তার উপরই ভরসা রাখবে, এবং সেটাই হচ্ছে এখন। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কিন্তু এইখানেই। যখন একটি সমাজ বিশ্বাস করতে শুরু করে যে অন্যায়ের কোনো মূল্য দিতে হয় না, তখন নৈতিকতা ধীরে ধীরে ব্যক্তিগত বিলাসিতায় পরিণত হয়। মানুষ ভাবে নৈতিক হওয়া মানে নিজেকে দুর্বল করা। এই জায়গায় এসে রাষ্ট্র শুধু রাজনৈতিকভাবে ব্যর্থ হয় না, রাষ্ট্র সমাজের নৈতিক কাঠামোটাকেই ভেঙে দেয়। পশ্চিমবঙ্গের আজকের সিনিসিজম তাই কোনো হঠাৎ হতাশা নয়, এটি একটি কঠিন, ধীরে ধীরে তৈরি হওয়া সামাজিক সিদ্ধান্ত যে এই শাসনে অন্যায়ের সীমা নেই, এবং সেই অন্যায়ের মূল্যও কাউকে চোকাতে হয় না। যতদিন না এই বিশ্বাস ভাঙে, যতদিন না মানুষ বাস্তবে দেখে যে ক্ষমতার শীর্ষেও অন্যায়ের মূল্য চোকাতে হয়, ততদিন এই সিনিসিজম কমবে না। কারণ আজ মানুষ আর জিজ্ঞেস করছে না কেন অন্যায় হলো, মানুষ জিজ্ঞেস করছে এত কিছুর পরেও যদি কিছু না হয় তাহলে আর আমরা কিসে বিশ্বাস করব। এখন পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক চেতনার ভিতরে একটা ধারণা নীরবে কিন্তু দৃঢ়ভাবে শিকড় গেড়ে বসেছে। সেটা কি?
না মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনো না কোনো স্তরে এক গোপন সমঝোতা আছে, যাকে চালু কথায় আমরা বলি সেটিং। এই সমঝোতার ফলেই মানুষ বিশ্বাস করতে শুরু করেছে পশ্চিমবঙ্গে যত বড় অন্যায় হোক না কেন, শাসক এবং তার ভাইপোর এর কখনো প্রকৃত মূল্য চোকাতে হবে না। এই বিশ্বাস কোনো দলীয় প্রচার নয়, কোনো সোশ্যাল মিডিয়ার গুজবও নয়। এটি বহু বছরের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক ধরনের রাজনৈতিক যুক্তি, যা আজ সাধারণ মানুষের মাথায় ক্রমশ স্বাভাবিক বলেই মনে হচ্ছে। এই ধারণা, এরকম একটা ধারণার জন্ম কোথায়? কেন মানুষ এমন কিছু ভাবতে শুরু করলো যা শুনতে প্রথমে অদ্ভুত, এমনকি ষড়যন্ত্র তত্ত্ব বলেও মনে হতে পারে? এর উত্তর আছে ঘটনার ধারাবাহিকতায়, এবং আরও বেশি করে লুকিয়ে আছে ঘটনার অনুপস্থিতিতে। মানুষ যা দেখেছে তার থেকেও বেশি করে মানুষ লক্ষ্য করেছে কি ঘটেনি। পশ্চিমবঙ্গে একের পর এক বড় আকারের হিমালয় সদৃশ দুর্নীতি সামনে এসছে। সেগুলো আর কেবল রাজনৈতিক অভিযোগের স্তরে সীমাবদ্ধ নেই। বিচার ব্যবস্থার পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থার চার্জশিট, নথিপত্র সবই এসেছে জনসমক্ষে। ফলে স্বাভাবিক গণতান্ত্রিক প্রত্যাশা ছিল এত বড় আকারের আর্থিক ও প্রশাসনিক অনিয়মের পর প্রশাসনের সর্বোচ্চ স্তরে থাকা মানুষজন অন্তত তাদের রাজনৈতিক ঝাঁকুনি লাগবে, হয় পদত্যাগ, নয় নেতৃত্বে বদল, অন্তত প্রকাশ্যে জবাবদিহি। কিন্তু বাস্তবে তা হয়েছে কি? লবডাঙ্গা। শাসন কাঠামো অটুট আছে, নেতৃত্বের আত্মবিশ্বাসে কোনো দৃশ্যমান ফাটল নেই। এই অমিলটাই মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। এটা এমন একটা প্রশ্ন যার উত্তরে মানুষ যে ব্যাখ্যাটা খুঁজে নিয়েছে তা হলো, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবেই পশ্চিমবঙ্গের শাসককে পুরোপুরি কোণঠাসা করতে চায় না। মানুষ দেখে, তদন্ত হয়, হুমকি হয়, সংবাদপত্রে উত্তেজনা বাড়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই তদন্ত এমন এক জায়গায় গিয়ে থেমে যায় যেখানে রাজনৈতিক কাঠামোটাই ভেঙে পড়ার কথা ছিল। এই থেমে যাওয়াটাকে মানুষ আর কাকতালীয় বলে মেনে নিতে নারাজ। আর এখানেই গোপন সমঝোতার তত্ত্বটার জন্ম। মানুষ ধরে নেয় দিল্লি আর কলকাতার ক্ষমতার শীর্ষে এক ধরনের নীরব বোঝাপড়া আছে। সেই বোঝাপড়া হয়তো লিখিত নয়, হয়তো একেবারে স্পষ্ট করে উচ্চারিতও নয়, কিন্তু কার্যত সেটা কাজ তো করছে। বোঝাপড়াটা খুব সরল। তুমি আমার অস্তিত্বকে চ্যালেঞ্জ করবে না, আমি তোমার শাসনের ভিত নাড়িয়ে দেব না। সংসদে তীব্র ভাষণ হবে, টেলিভিশনে ঝগড়া হবে, নির্বাচনে কড়া লড়াই হবে, কিন্তু এমন কোনো সীমা অতিক্রম করা হবে না যেখানে একজনের পতন অন্যজনের অস্বস্তি ডেকে আনতে পারে। এই ধারণা শক্তিশালী হয় তখনই যখন মানুষ দেখে যে অন্য রাজ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা যেভাবে শাসক দলকে ভেঙে দিয়েছে, বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলোয়, পশ্চিমবঙ্গে সেই দৃশ্যটা পুনরাবৃত্তি হচ্ছেই না। এখানে চাপ আছে কিন্তু চূড়ান্ত আঘাত নেই, ভয় আছে কিন্তু শেষ পরিণতি নেই। এই অসমতা মানুষকে ভাবায় পশ্চিমবঙ্গ কি আলাদা কোনো ব্যতিক্রমী চুক্তির আওতায়? এই সন্দেহের সঙ্গে জড়িয়ে আছে আরও একজনের নাম, যাকে ইদানিং তার দলের ছেলেপিলেরা যুবরাজ বলে সম্বোধন করছে। কারণ মানুষ ভাবে
যদি সত্যি কেন্দ্রীয় শাসক দলের মেরুদণ্ড ভাঙতে চাইতো, তাহলে রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্নটাই সবচেয়ে আগে সামনে আসতো। কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে দেখা যায় চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই চাপ এমন একটা জায়গায় গিয়ে থেমে যায় যেখানে ভবিষ্যৎ নেতৃত্বের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ই না। ফলে মানুষের মনে আরও পোক্ত হয় এই ধারণা যে কিছু লক্ষণ রেখা অবশ্যই আছে যা কেউ অতিক্রম করছে না। এই বিশ্বাসের একটা সব বিপজ্জনক দিকও আছে। সেটা হলো এটি মানুষকে, রাজনীতিকে এক ধরনের সাজানো নাটক হিসেবে দেখতে শেখায়। মানুষ ভাবতে শুরু করে বাইরে যতই সংঘর্ষের অভিনয় হোক, ভেতরে ভেতরে সবাই নিজের নিজের জায়গা বাঁচিয়ে রাখার খেলায় ব্যস্ত। এই উপলব্ধি মানুষের নৈতিক রাগকে ভেঙে তছনছ করে দেয়। কারণ যদি সত্যিই সব কিছু আগে থেকেই বোঝাপড়া হয়ে থাকে, তাহলে ক্ষোভের কি কোনো কার্যকারিতা থাকে? এখানেই সিনিসিজম চূড়ান্ত রূপ নেয়। মানুষ আর বলে না এটা অন্যায়, এর বিচার হওয়া উচিত। মানুষ বলে এটা অন্যায় বটে, কিন্তু কিচ্ছু হবে না। এই কিচ্ছু হবে নার পেছনে যুক্তি হিসেবে হাজির হয় সেই গোপন সমঝোতার ধারণা। যতদিন দিল্লি ও কলকাতার ক্ষমতার সমীকরণ পরস্পরের প্রয়োজন মেটাচ্ছে, ততদিন কোনো পক্ষই অপর পক্ষকে শেষ সীমানায় ঠেলে দেবে না। এই বিশ্বাস সত্যি কিনা আজকের পশ্চিমবঙ্গে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। গণতন্ত্রের পক্ষে তার চেয়েও অনেক ভয়ঙ্কর বিষয় হলো মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এটা সত্য। কারণ গণতন্ত্র শুধু আইন বা সংবিধানের উপর দাঁড়িয়ে থাকে না, গণতন্ত্র দাঁড়িয়ে থাকে নৈতিক প্রত্যাশার উপরে। মানুষ যদি ধরে নেয় যে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের জন্য আলাদা নিয়ম আছে, আলাদা দরজা আছে, আলাদা রফা আছে, তাহলে আইন, বিচার, নির্বাচন সব কিছুর উপরেই আস্থা ভেঙে পড়ে। আজকের বঙ্গ সমাজের সিনিসিজম তাই কোনো একটি নেতাকে অপছন্দ করার ফল নয়, এটি একটি গভীর রাজনৈতিক অবিশ্বাসের নাম। যে অবিশ্বাস বলছে এখানে অন্যায়ের মাপ বড় হলেও শাস্তির মাপ ছোট, কারণ ক্ষমতার কেন্দ্রগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়ে দিব্যি আছে। এই ধারণা যতদিন টিকে থাকবে, ততদিন মানুষ আর ন্যায় বিচারের জন্য অপেক্ষা করবে না। তারা কেবল হিসেব করবে কার কাকে দরকার আর কে কাকে ছাড় দেবে। এই জায়গায় এসে প্রশ্নটা আর মমতা অথবা মোদিতে সীমাবদ্ধ থাকে না। প্রশ্নটা হয়ে দাঁড়ায়, আমরা কি এমন এক ব্যবস্থায় বাস করছি যেখানে ক্ষমতাবানদের নীরব সমঝোতাই শেষ সত্য? যদি সেই প্রশ্নের উত্তরে মানুষ হ্যাঁ বলে ধরে নেয়, তাহলে সেটাই হবে এই সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয়। আর এই জায়গাতেই মানুষের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং গোপন সমঝোতা ধারণাটা আর নিছক অনুমান বলে মনে হয় না। কারণ মানুষ নিজের চোখে দেখেছে কেন্দ্র যখন চায় তখন বিরোধী নেতাদের বিরুদ্ধে কত দ্রুত, কত আগ্রাসী এবং কত নির্দয়ভাবে তারা ব্যবস্থা নিতে পারে। সেই তুলনায় পশ্চিমবঙ্গের শাসকের ক্ষেত্রে যে সংযম, যে দীর্ঘসূত্রিতা, যে অদ্ভুত থেমে থাকা দৃশ্য, সেটা আর কাকতালীয় বলে মনেই হয় না। মানুষের সামনে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো গ্রে এরিয়া রাখেনি। তদন্ত, গ্রেফতার, জেল, প্রশাসনিক নিয়ন্ত্রণ
সব কিছু একেবারে প্রকাশ্যে, সরাসরি এবং রাজনৈতিকভাবে সর্বোচ্চ ঝুঁকি নিয়েই করা হয়েছে। সেখানে এই যুক্তি দেওয়া হয়নি যে মামলা বিচারাধীন, প্রক্রিয়া চলুক, সময় নিক, বরং সময়কেই অস্ত্র বানিয়ে দ্রুততম চাপ তৈরি করা হয়েছে এমনভাবে যাতে রাজনৈতিক বার্তাটা খুব স্পষ্ট হয়, কেন্দ্র চাইলে কোনো রাজ্যের ক্ষমতার শীর্ষেও পৌঁছতে পারে। এখন এই দৃশ্য মানুষ দেখেছে তো, আর দেখেছে বলেই খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করতে বাধ্য হয়েছে, যদি কেন্দ্র এতটাই সক্রিয়, এতটাই ক্ষমতাশালী, এতটাই দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে পশ্চিমবঙ্গে কেন সেই একই মাত্রার আগ্রাসন দেখা যায় না? কেন এখানে সব কিছু মাঝপথে এসে ঝুলে থাকে? কেন তদন্ত আছে কিন্তু চূড়ান্ত ধাক্কাটা নেই? কেন ভয় আছে কিন্তু পতন নেই? এই প্রশ্নের উত্তর মানুষ আর আইনি ভাষায় খুঁজতে অপারগ। কারণ আইন দিল্লিতে একরকম কাজ করছে আর বাংলায় আরেক রকম। এই পার্থক্যটাই আইনের ব্যাখ্যাকে দুর্বল করে দিয়েছে। ফলে মানুষের যুক্তি রাজনৈতিক হয়ে উঠেছে। মানুষ ধরে নিচ্ছে এখানে নিশ্চয়ই কোনো হিসেব আছে। দিল্লির ক্ষেত্রে সেই হিসেবটা আলাদা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আলাদা। এই পার্থক্যের একাধিক স্তর মানুষ নিজের মতো আজকাল বিশ্লেষণ করে। দিল্লিতে কেজরিওয়াল কেন্দ্রীয় ক্ষমতার জন্য সরাসরি চ্যালেঞ্জার হয়ে উঠেছিলেন। জাতীয় রাজনীতিতে বিকল্প মডেল, বিকল্প ভাষা, বিকল্প নৈতিকতার দাবি নিয়ে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কেবল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না কিন্তু। ফলে কেন্দ্রের দৃষ্টিতে তিনি ছিলেন দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বিতার জবাব এসেছে পূর্ণ শক্তিতে। অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দেখে একজন বিরোধী নেত্রী হিসেবে। তিনি আঞ্চলিকভাবে শক্তিশালী, কিন্তু জাতীয় ক্ষমতার অঙ্কে কেন্দ্রের অস্তিত্বকে তাৎক্ষণিকভাবে বিপন্ন করেন না, কোনোদিন পারবেনও না। সংসদে তার দল উচ্চকণ্ঠ, কিন্তু সংখ্যার খেলায় নির্ণায়ক তো নয়। এই অবস্থান থেকেই মানুষের মনে ধারণা তৈরি হয়েছে যে কেন্দ্রের কাছে তিনি শত্রু হলেও অপরিহার্য শত্রু নন, বরং ব্যবস্থার মধ্যে থাকা এক ধরনের সুবিধাবাদী বিরোধী। এই ধারণা আরও শক্ত হয় যখন মানুষ দেখে অন্য রাজ্যগুলিতে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা কিভাবে শাসক দলকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সরকার বদলে দিয়েছে, নেতৃত্বকে কোণঠাসা করেছে। সেই তুলনায় পশ্চিমবঙ্গের দৃশ্যটা অনেক বেশি মোলায়েম। এখানে ভয় দেখানো হয়, কিন্তু শেষ সীমা কদাচ অতিক্রম করা হয় না। মানুষ এই সীমা না পেরোনোকেই সমঝোতার লক্ষণ হিসেবে ধরে নেয়। এখন এই তুলনার ফলে আমাদের সিনিসিজম আর নৈতিক ক্ষোভে সীমাবদ্ধ থাকে না, সেটা পরিণত হয় এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্তে। মানুষ ভাবে আইন এখানে সমানভাবে তো প্রয়োগ হচ্ছে না, প্রয়োগ হচ্ছে রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী। আর যদি তাই হয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সংযম দেখা যাচ্ছে তা নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক বিনিময়ের ফল। এই বিশ্বাস সত্য কিনা সেটা এখানে গুরুত্বপূর্ণ আদৌ নয়। তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিশ্বাস মানুষের কাছে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। এই জায়গায় এসে মানুষের মনে রাজনীতির একটা ভয়ঙ্কর ছবি তৈরি হচ্ছে। তারা ভাবতে শুরু করেছে বিরোধিতা আসলে দুরকম। একরকম বিরোধিতা আছে যাকে পুরো শক্তি দিয়ে চূর্ণ করা যায়, আরেক রকম বিরোধিতা আছে যাকে বাঁচিয়ে রাখা হয়, সীমার মধ্যে রেখে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গে শাসক দলকে মানুষ ক্রমশ দ্বিতীয় শ্রেণীর মধ্যে ফেলতে শুরু করেছে।
এই উপলব্ধির সামাজিক পরিণতি কিন্তু খুব গভীর। এখানে মানুষ আর আইনের উপর ক্ষুব্ধ নয়, তারা রাজনীতির নৈতিকতার উপর আস্থা হারাচ্ছে। তারা ধরে নিচ্ছে ন্যায় বিচার কোনো স্বতন্ত্র নীতি নয়, এটা ক্ষমতার সমীকরণের ফল। আজ যদি সমীকরণ অনুকূলে থাকে তাহলে শত অন্যায়েরও শাস্তি হবে না, আর যদি সমীকরণ বদলায় তাহলে ছোট অপরাধেও বড় শাস্তি নেমে আসতে পারে। এখন একবার যদি মানুষ বিশ্বাস করে নেয় যে শাস্তি অপরাধের মাপে নয় বরং রাজনৈতিক উপযোগিতার মাপে নির্ধারিত হবে, তাহলে আর ন্যায় আর অন্যায়ের ফারাক ধীরে ধীরে অর্থহীন হয়ে পড়ে। তখন প্রশ্ন হয়, কে অপরাধী? প্রশ্ন ওঠে, কে এখন দরকারি আর কার দরকার নেই? এই জায়গাতে মোদি মমতা সমঝোতার ধারণা শুধু একটি রাজনৈতিক গুজব নয়, বরং একটি সামাজিক ব্যাখ্যা হয়ে ওঠে। মানুষ এটাকে বিশ্বাস করছে কারণ তারা বিকল্প কোনো ব্যাখ্যা পাচ্ছেই না। যে ব্যাখ্যা দিল্লির আগ্রাসন আর বাংলায় সংযম দুটিকেই একসঙ্গে যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারে, এটাই আজকের সবচেয়ে বড় সংকট। কারণ এই বিশ্বাস ভাঙা না গেলে মানুষ আর কখনো ন্যায় বিচারকে স্বতন্ত্র কোনো আদর্শ হিসেবে দেখবে না। তারা শুধু দেখবে ক্ষমতায় খেলা, আর সেই খেলায় কে কাকে ছাড় দিচ্ছে। এই যে বাস্তবতা, আমাদের রাজ্যের বিজেপি নেতারা এখন সেটা কিছুটা হলেও বুঝতে পারছেন, কিন্তু তাদের মধ্যেও এক ধরনের অপারগতা আছে। তাদের এই যে আর্তচিৎকার তাদের কেন্দ্রীয় নেতৃত্বের বধির কানে প্রবেশই করে না। ফলে সামাজিক হতাশার তারাও শিকার। আর কে না জানে, এ ডিমোরালাইজড আর্মি ইজ ওয়ার্স দ্যান ওয়েপনলেস আর্মি ইন আ ব্যাটল ফিল্ড। নমস্কার, ভালো থাকবে।